শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্কিল পোর্টাল বাংলাদেশ ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। কোভিড-19 এর বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে তোমাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার নিমিত্ত বর্তমান সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এর ফলশ্রুতিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সকল কর্মকর্তাবৃন্দ এবং A2I এর টেকনিক্যাল গ্রুপের সকল কর্মকর্তাবৃন্দের অক্লান্ত সহযোগিতায় আজকের এই লাইভ ক্লাস চলমান। সেই সাথে সারা বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ও TSCর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের এই বিষয় পাঠদানে নির্বাচিত হওয়ায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কি না? যদি পাও তবে খাতা কলম নিয়ে বসে পড়ো। তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরে থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করছি। আমার সাবজেক্ট বরাবরের মতোই ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন, বিষয় কোড 66743। আজকে আমার লেকচার 2 এবং তারিখ হলো 19/5/2020। 2016 প্রবিধানে চতুর্থ পর্বের সকল বিভাগে এটা চালু আছে। আমি আমার পরিচয় আবার করে নিচ্ছি। আমি সরোজ কুমার হালদার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি এবং এই দ্বিতীয় অধ্যায়টি হলো AC সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিটস কন্টেনিং রেজিস্টর, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর। এই পাঠ শেষে আমার শিক্ষার্থীরা যা পারবে, 1 নাম্বার বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট কি, এর চিত্র, ভেক্টর ও ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 2 নাম্বার বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট কি, এর চিত্র, ভেক্টর ও ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 3 নাম্বার বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট কি, এর চিত্র, ভেক্টর ও ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 4 নাম্বার সার্কিট প্যারামিটারগুলোর নাম ও প্রতীক অঙ্কন করতে পারবে। RL সিরিজ সার্কিটের চিত্র, ওয়েভ ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। RC সিরিজ সার্কিটের চিত্র, ওয়েভ ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। RLC সিরিজ সার্কিটের চিত্র, ওয়েভ ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। ইম্পিডেন্স কি, ইম্পিডেন্স ত্রিভুজ অঙ্কন করতে পারবে। 9 নম্বর অ্যাডমিটেন্স কি, অ্যাডমিটেন্স ত্রিভুজ অঙ্কন করতে পারবে। তাহলে আমরা সার্কিট প্যারামিটার বলতে কি বুঝি? সার্কিট প্যারামিটার বলতে আমরা AC সার্কিটে যে লোডগুলি ব্যবহার করি সেগুলো হলো সার্কিট প্যারামিটার। যেমন 3 রকম সার্কিট প্যারামিটার আমরা ব্যবহার করি: রেজিস্টর বা রেজিস্ট্যান্স, 2 নাম্বার ইন্ডাক্টর বা ইন্ডাকট্যান্স, 3 নম্বর ক্যাপাসিটর বা ক্যাপাসিট্যান্স। রেজিস্টরের প্রতীক হলো R এবং রেজিস্ট্যান্সের একক হলো ওহম এবং রেজিস্ট্যান্সের প্রতীক হলো এই রকম একটা সিম্বল, এবং ইন্ডাক্টরের প্রতীক হলো L। ইন্ডাক্টরকে L দ্বারা প্রকাশ করা হয় এবং ইন্ডাকট্যান্সের একক হলো হেনরি এবং এর প্রতীক হলো এটা। ক্যাপাসিটেন্সকে C দ্বারা প্রকাশ করা হয় এবং ক্যাপাসিটেন্সের একক হলো ফ্যারাড এবং এর প্রতীক হলো এইরকম। বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট কি? যেই সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে সেই সার্কিট
সার্কিটকে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট বলবো। যেমন বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের চিত্র এখানে অঙ্কন করা আছে, একটা সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এখানে অন্য কোনো প্যারামিটার্স নেই। এবং এটা ওয়েভ চিত্র দেখা গেছে যে শূন্য থেকে শুরু হয়ে গেছে, এটা হলো আই কারেন্ট, এইভাবে একটা সাইকেল কমপ্লিট হয়েছে। এবং ভোল্টেজটাও শূন্য থেকে শুরু হয়ে গেছে এবং 180-তে মিলিত হয়েছে, আবার 360-এ এখানে মিলিত হয়েছে। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট একই জায়গা থেকে শুরু হয়েছে এবং এই টাইম পজিশনে আবার 160 ডিগ্রিতে এখানে মিলিত হয়েছে, 180 ডিগ্রিতে এখানে মিলিত হয়েছে, আবার 360-এ এখানে মিলিত হয়েছে। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল নেই। এখানে আরও স্পষ্ট, যেহেতু এই সার্কিটে টোটাল বাধেই হলো আর, এবং এটাকে আমরা ইম্পিডেন্স বলতে পারি, অর্থাৎ জেড বলতে পারি, এবং এই জেডের একক ওহম, রেজিস্ট্যান্সের একক ওহম। বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম, তাহলে আমরা এই আনুভূমিক অক্ষের এই লাইনটাকে, অর্থাৎ ব্লু লাইনটাকে যদি আমি ভোল্টেজের ভেক্টর ধরি, অর্থাৎ এই শূন্য থেকে শুরু হয়েছে, আবার শূন্য থেকে এই লাইন বরাবর আবার কারেন্ট লাল দাগ দেখানো হয়েছে, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট একই দিকে মুভ করতেছে, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের কোনো মধ্যবর্তী অ্যাঙ্গেল নেই, জিরো। পাওয়ার ওয়েভে ঠিক আমি আগে যে ওয়েভ করেছিলাম কারেন্ট এবং ভোল্টেজ, এর সাথে একটা সাইকেল অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে দুইটা পাওয়ার ওয়েভ কমপ্লিট হয় এবং দুইটা পজিটিভ পাওয়ার। তাহলে পিওর রেজিস্টিভ সার্কিটে পাওয়ারের মান পাওয়া যায়, এটা পাওয়ারের মান পাওয়া যায়, কিন্তু পাওয়ারের মান জিরো নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো অবশ্যই বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট এর চিত্র এবং ওয়েভ চিত্র। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট হলো যেই সার্কিটে শুধুমাত্র ইন্ডাক্টর দ্বারা গঠিত, সেটাকে বলা হয় বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট। এবং এর ওয়েভ চিত্র দেখানো গেছে, এই শূন্য থেকে আমি ভোল্টেজটা শুরু করেছি এবং কারেন্টটা π/2 ডিগ্রি পিছন থেকে শুরু হয়েছে, অর্থাৎ কারেন্টটা 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, কারেন্টটা 90 ডিগ্রি, ভোল্টেজ হচ্ছে 90 ডিগ্রি পিছনের থেকে শুরু হয়েছে। অর্থাৎ এটা কারেন্টটা যেহেতু পিছনে, এটা বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটকে বলা হয় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এখানে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং হবে। তাহলে এখানে মোট বাধা হলো এক্সএল, মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এই এক্সএল মানে টোটাল বাধা, এবং এটা হলো জেড, এটা জেড ধরতে পারি। এবং এই এক্সএল হলো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এর একক ওহম। এক্সএল এর সূত্র হলো 2πfL, এল হলো ইন্ডাকট্যান্স বা ইন্ডাক্টরস, এর একক হেনরি আমরা আগেই পড়েছি, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। ইন্ডাকটিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম, এই হরিজন্টাল এটাকে যদি আমি কারেন্ট ধরি, এটাকে যদি আমি ভোল্টেজ ধরি, অর্থাৎ ভোল্টেজ হচ্ছে এটা ডান দিকে 90 ডিগ্রি পিছনে, তার মানে কারেন্টটা পিছনে, অর্থাৎ বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ভেক্টরে দেখা যাচ্ছে ভোল্টেজ হচ্ছে কারেন্ট 90 ডিগ্রি পিছনে থাকে। সাইন ওয়েভ আমরা আগে দেখেছি। পাওয়ার ওয়েভটা দেখি, তাহলে এটা ভোল্টেজ, এটা কারেন্ট, তাহলে ভোল্টেজ হচ্ছে কারেন্ট 90 ডিগ্রি পিছনের থেকে শুরু হয়ে গেছে, এবং যেহেতু পিছনের থেকে শুরু হয়েছে কারেন্ট, তাহলে এই এক সাইকেলে এক অর্ধ সাইকেলে দুইটি পাওয়ার ওয়েভ কমপ্লিট হয়। এই যে একটা নেগেটিভ অর্ধ সাইকেল এবং একটি পজিটিভ অর্ধ সাইকেল, তাহলে এক অর্ধ সাইকেলে একটা কমপ্লিট পাওয়ার সাইকেল কমপ্লিট হয়, পজিটিভ এবং নেগেটিভ। তাহলে এখানে পাওয়ার জিরো হয়ে যাচ্ছে। তাহলে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার জিরো এবং মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং পাওয়ার ফ্যাক্টর cos θ = cos 90 ডিগ্রি জিরো, পাওয়ার ফ্যাক্টর জিরো। এবং প্রকৃত পাওয়ার আমরা জানি P = VI cos 90 ডিগ্রি জিরো, প্রকৃত পাওয়ার জিরো। রিঅ্যাক্টিভ পাওয়ার Q = VI sin 90 ডিগ্রি, অর্থাৎ sin 90 ডিগ্রি মানে 1, তাহলে VI। এবং আপাত পাওয়ার S = VI। সুতরাং বিশুদ্ধ আমরা সলিউশন আসতে পারি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে রিঅ্যাক্টিভ পাওয়ার অর্থাৎ Q এবং আপাত পাওয়ার S = সমান। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের চিত্র, একটা ক্যাপাসিটর থাকে, একটা সোর্স ভোল্টেজ থাকে, তাহলে এটা বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট, অর্থাৎ যে সার্কিট শুধুমাত্র ক্যাপাসিটর দ্বারা গঠিত তাকে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট বলে। এবং আমরা সাইন ওয়েভ আমরা স্পষ্টই দেখা যাচ্ছে, এটা যদি ভোল্টেজ হয়, ভোল্টেজের লাইন ধরা হয়েছে, এটা কারেন্টের লাইন ধরা হয়েছে। কারেন্ট কী হয়েছে, এই ভোল্টেজ হচ্ছে 90 ডিগ্রি আগে, এই যে π/2, অর্থাৎ কারেন্টটা 90 ডিগ্রি আগের থেকেই শুরু হয়ে গেছে। তাহলে ইন্ডাকটিভ সার্কিট আর ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে পার্থক্য হলো যে আমরা যদি ইন্ডাকটিভ সার্কিট হইতো, তাহলে
এটা হতো ভোল্টেজ, এটা হতো কারেন্ট, তার মানে ভোল্টেজ হচ্ছে কারেন্ট পিছনে। আর বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট যেহেতু, তাহলে শূন্য থেকে ভোল্টেজ তার আগের থেকেই, অর্থাৎ 90 ডিগ্রি আগে থেকে কারেন্ট শুরু হয়েছে। এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর 90 ডিগ্রি আগে থাকে। এবং পাওয়ার ওয়েভটা বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের মতো সেম, কিন্তু পাওয়ার ওয়েভে প্রথম পজিটিভ শুরু হয়েছে, পরে নেগেটিভ অর্ধ সাইকেল শুরু হয়েছে। তাহলে পাওয়ার, এখানেও পাওয়ারের মান জিরো, প্লাস এবং মাইনাস তাহলে জিরো হয়ে যাচ্ছে। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম, তাহলে এটা যদি ভোল্টেজ ধরি, এটা যদি কারেন্ট ধরতে হবে, কারণ কারেন্ট আগে, এখান থেকে 90 ডিগ্রি ভোল্টেজটা পিছনে আছে, তার মানে কারেন্ট আগে আছে, অগ্রগামী। তাহলে এটা হলো ভেক্টর ডায়াগ্রাম। ঠিক ইন্ডাকটিভ সার্কিট এবং ক্যাপাসিটিভ সার্কিটের মতো সেম প্রকৃত পাওয়ার, সেম রিয়াক্টিভ পাওয়ার, সেম আপাত পাওয়ার, সেম বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট এবং ক্যাপাসিটিভ সার্কিটের এই ঘটনাটা একই রকম। তাহলে এখানেও টোটাল বাধা হলো এক্সি, এক্সি হলো ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, এবং এক্সি সূত্র হলো 1/2 পাই এফসি। সি হলো ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটর, এর একক ফেরাড, আমরা আগেই বলেছি। আরএল সিরিজ সার্কিট ও ইম্পিডেন্স ত্রিভুজ। আরএল সিরিজ সার্কিট তার মানে একটা রেজিস্টর, এবং এল মানে একটা ইন্ডাক্টর, এবং সিরিজে কানেকশন হয়ে গেছে, এটাকে বলা হয় আরএল সিরিজ সার্কিট। তাহলে একটা রেজিস্টর এবং একটা ইন্ডাক্টরের সমন্বয়ে যে সিরিজ সার্কিট গঠন করা হয়েছে, সেটাকে বলা হয় আরএল সিরিজ সার্কিট। এটা কিন্তু পিওর না, এটা ভেজাল। তাহলে এই পি দ্বারা বোঝাচ্ছি ফেজ, এটা দ্বারা বোঝাচ্ছি নিউট্রাল, অর্থাৎ আমার এসি সার্কিট। এটা হলো সাপ্লাই ভোল্টেজ, এটা হলো সাপ্লাই কারেন্ট, টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ। এটা হলো আর এর এগেনস্টে ভোল্টেজ ভিআর, এটা এল এর এগেনস্টে ভোল্টেজ হলো ভিএল, আর এল ইন্ডাক্টরের কারণে যে বাধা, সেটা হলো এক্সএল, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে আমরা ইম্পিডেন্স ত্রিভুজ, আমরা দেখা যাচ্ছে যে হরিজন্টাল লাইনটা হলো রেজিস্টর, এবং ভার্টিক্যাল লাইনটা হলো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এবং এই দুইটার ভেক্টরিক্যাল যোগফল হলো জেড, এটাকে বলা হয় ইম্পিডেন্স। এবং এটা দেখতে একটা ত্রিভুজের মতো, এবং এটা থিটা ডিগ্রি কোণে আছে ত্রিভুজের মতো, সেই জন্য এটাকে বলা হয় ইম্পিডেন্স ত্রিভুজ, এবং জেড হলো ইম্পিডেন্স। এই সবগুলি বাধা, আর হলো বাধা, এটা হলো ইন্ডাক্টরের কারণে বাধা, এটা হলো এই দুইটার সম্মিলিত বাধা হলো জেড। এখানে জেটের সূত্র আমি বলতে পারি আর প্লাস জে অফ এক্সএল। জেট মানে ইম্পিডেন্স, এখানে দুইটা বাধা আছে আর এবং এক্সএল, তাহলে আর প্লাস জে অফ এক্সএল। আমরা গত ক্লাসে বলেছি এটা হলো রেক্টেঙ্গুলার ফর্ম, এটাকে পোলার ফর্মে নিলে আমরা এইভাবে গত ক্লাসে বোঝানো হয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে ভিআর এর ভোল্টেজ হলো আই এবং ইন্টু আর, এবং ভিএল এর ভোল্টেজ হলো আই ইন্টু এক্সএল, অর্থাৎ কারেন্ট একই হবে যেহেতু সিরিজ সার্কিট, এবং শুধু বাধা গুণ করলেই এটার ভোল্টেজ, এটার আর যদি ভোল্টেজ পাওয়া গেল। তাহলে অনুরূপভাবে ইম্পিডেন্স যেভাবে বের করছি, আমরা ভোল্টেজটা, টোটাল ভোল্টেজটা এইভাবে বের করতে পারি। তাহলে আর এর ড্রপ এবং ভিএল এর ড্রপ, এই দুটো রেক্ট্যাঙ্গুলার যদি যোগ করি, তাহলে টোটাল ভোল্টেজ পাওয়া যায়। এটাকে পোলারে নিলে এইভাবে পাওয়া যায়। ওকে, তোমরা ক্লিয়ার এখানে? থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তীতে আমরা চলে যাই পরের স্লাইডে। আরএল সিরিজ সার্কিটের ভেক্টর ও ওয়েভ চিত্র। তাহলে আরএল সিরিজ সার্কিটের ভেক্টর, এই লাইনটাকে যদি আমি কারেন্ট ধরি, যেহেতু আরএল সিরিজ সার্কিটে আমার রেফারেন্সটা কারেন্ট ধরতে হবে, এটা হলো রেফারেন্স লাইন, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। তাহলে রেফারেন্স লাইনটাকে আমি কারেন্ট ধরেছি, এবং এই লাল দ্বারা লাইনটাকে আমি ভিআর ধরেছি, অর্থাৎ রেজিস্টারের আড়াআড়িতে ভোল্টেজ, অর্থাৎ রেজিস্টার ড্রপটা কারেন্টের ইন ফেজে থাকে। তাহলে এই ভিএল, এটাকে বোঝানো হয়েছে ভিএল, অর্থাৎ ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ, এটা হলো ভোল্টেজটা 90 ডিগ্রি উপরে থাকে, কারণ কারেন্টটা পিছনে থাকে ইন্ডাকটিভ সার্কিটে। আর ভিআর এবং ভিএল এর ভেক্টরিক্যাল যোগফল হলো ভি, এবং এই দুটার মধ্যবর্তী কোণ হলো থিটা ডিগ্রি। তাহলে এখানে কিন্তু ভোল্টেজ ভি এবং ভিআর এর মধ্যবর্তী ভোল্টেজ, টোটাল ভোল্টেজ এবং এই ভোল্টেজের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি হলো না, কারণ হলো থিটা ডিগ্রি। তাহলে এখানে আমরা ওয়েভ চিত্র দেখা যাচ্ছে, এটা যদি ভোল্টেজ লাইন হয় লালটা, তাহলে এটা হবে কারেন্টের লাইন, কারণ কারেন্ট পিছনে আছে।
তাহলে কত ডিগ্রি, এই যে থিটা ডিগ্রি পিছনে এই কারেন্টটা অর্থাৎ ভি এবং আই এর যে অর্থাৎ এটা হলো ভি এর লাইন, এটা হলো আই এর লাইন, এই দুটার মধ্যবর্তী কোণ হলো থিটা ডিগ্রি। তাহলে এটা ভি এর লাইন, এটা আই এর লাইন, এটা আই এর লাইন, তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ হলো থিটা ডিগ্রি, অর্থাৎ থিটা ডিগ্রি পিছনে থাকবে। ওকে, ক্লিয়ার? আরসি সিরিজ সার্কিট এবং ইম্পিডেন্স ত্রিভুজ আরসি, তাহলে এটা হলো আর এবং সি, ক্যাপাসিটর এবং রেজিস্টরের সমন্বয়ে যে সিরিজ সার্কিটটা গঠন করা হয়েছে এটাকে বলা হয় আরসি সিরিজ সার্কিট। এবং এটা হলো ভি হলো সাপ্লাই ভোল্টেজ, এটা হলো সাপ্লাই টোটাল কারেন্ট, এটা হলো আর এর এগেনস্টে ভোল্টেজ, এটা হলো সি এর এগেনস্টে ভোল্টেজ। আর ইম্পিডেন্স ত্রিভুজ দেখা যাচ্ছে, অর্থাৎ আমার আনুভূমিকটা আর ঠিক আছে এবং এখানে উলম্বটা এক্সি নিচের দিকে, কারণ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সবসময় নিচের দিকে হবে। আর এই দুটার ভেক্টোরিক্যাল যোগফল হলো জেড ইম্পিডেন্স। তাহলে এটা ওর দেখতে একটা ত্রিভুজের মতো, এটাকে বলা হয় ইম্পিডেন্স ত্রিভুজ। তোমরা আরসি সিরিজ সার্কিটের এই যে ইম্পিডেন্স ত্রিভুজ দেখেছি এবং আর এর একটা এক্সেলটা উপরের দিকে ছিল, এইভাবে ছিল, আর আরসির সময় এক্সিটা নিচের দিকে হবে। তাহলে আর এল এবং আরসির ইম্পিডেন্স ত্রিভুজের মধ্যে এটাই আমার পার্থক্য। ঠিক এখানে আমরা আগের মতো করেছি, এটা একটু একটু পার্থক্য আছে। তাহলে টোটাল ইম্পিডেন্স হবে আর মাইনাস জে অফ এক্সি। এখানে এখানে খুব ভালোভাবে তোমরা খেয়াল করো, এখানে মাইনাস আর আর এল এর সময় প্লাস ছিল, যেহেতু এটা নিচের দিকে তাহলে এটা মাইনাস। আর পোলার ফর্মে প্রকাশ তো আগের মতোই জানো, যে প্রথম স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার, দ্বিতীয়টা স্কোয়ার যেহেতু মাইনাস আছে, টেন ইনভার্স দ্বিতীয়টা মাইনাস ডিভাইডেড প্রথমটা। ঠিক এখানকার ভিআরের ড্রপ হলো আইআর এবং ভিসির ড্রপ হলো আই এক্সি, আই কারেন্ট সমান, তাহলে টোটাল ভোল্টেজ হবে ভিআর মাইনাস জে অফ ভিসি। এখন এটা যদি পোলারে নেই আমি এইরকমভাবে নিতে পারি, অর্থাৎ ভি পোল ইজিক্যাল টু প্রথম স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার রুট ওভার প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার অ্যাঙ্গেল টেন ইনভার্স দ্বিতীয়টা ডিভাইডেড প্রথমটা। ওকে, আরএলসি সিরিজ সার্কিট ও ইম্পিডেন্স ত্রিভুজ আরএলসি, তাহলে এটা তিনটার সমন্বয়ে যে সিরিজ সার্কিটটা সেটাকে বলা হয় আরএলসি সিরিজ সার্কিট। অর্থাৎ একটা রেজিস্টর, একটা আর, একটা এল, একটা সি, এই তিনটা সিরিজে সংযোগ হয়ে যে সার্কিটটা কমপ্লিট হয়েছে সেটাকে বলা হয় আর এল সি সিরিজ সার্কিট। তাহলে এখানে আমার টোটাল ভোল্টেজটা কি হবে, ঠিক আগের মতো যদি আমি চিন্তা করি তাহলে ভি ইজিক্যাল টু কী হবে, ভিআর ভিআর প্লাস জে অফ ভিএল মাইনাস ভিসি, ভিএল মাইনাস ভিসি। আমি ভিএল মাইনাস ভিসি আমি কোনটা বড় আমি জানি না, আমি ধরে নিলাম ভিএলটা বড় আর ভিসিটা হলো ছোটো। তাহলে অবশ্যই ভি ইজিক্যাল টু ভিআর প্লাস জে অফ ভিএল মাইনাস ভিসি হবে। যদি এখানে আরেকটু তোমরা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, যদি এইটার থেকে যদি এইটা বড় হতো তাহলে হতো মাইনাস জে অফ ভিসি মাইনাস ভিএল। আর ইম্পিডেন্সের সূত্রে যে এক্সেলটা আমি বড় ধরে নিচ্ছি, এক্সেলটা বড় ধরে নিচ্ছি, তাহলে হবে জেড ইজিক্যাল টু আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি। তাহলে এটা পোলার ফর্মে যদি আমি নিই তাহলে ঠিক এটা হলো প্রথম মান, এটা হলো জে মানে উলম্ব মান, তাহলে আনুভূমিক মান স্কোয়ার প্লাস উলম্ব মান স্কোয়ার ইন্টু অ্যাঙ্গেল টেন ইনভার্স পরের মানটা অর্থাৎ এই মানটা ডিভাইডেড প্রথম মানটা। আর আমরা ইম্পিডেন্স ত্রিভুজ এখানে আমি দুই রকমের ভাবে দেখিয়েছি, অর্থাৎ এখানে ধরছি এক্সেলটা যদি বড় হয় এক্সির সাপেক্ষে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যদি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের যে বড় হয় তাহলে আমার এটা হলো আর তো আনুভূমিকই থাকবে। আর এইটা যেহেতু এক্সেলটা বড় তাহলে এটা উপরের দিকে যাবে, তাহলে এটা হলো এক্সেল মাইনাস এক্সি, এক্সেলের থেকে এক্সি বিয়োগ করব, তাহলে আমার থাকতেছে এটাকে আমি ধরে নিলাম এক্সকে বলা হয় রিঅ্যাকট্যান্স, এর একক ওহম। এটা আর, এটা এক্স, এটা হলো জেড ইম্পিডেন্স, বরাবরের মতো ইম্পিডেন্স। তাহলে এই দুইটার
ভেক্টরিক্যাল যোগফল হলো জেড ইম্পিডেন্স, টোটাল বাধা, এবং অ্যাঙ্গেলটা হলো থিটা। এখন যদি এক্সিটা আমি বড় ধরে নেই এক্সেলের সাপেক্ষে, তাহলে এটা নিচের দিকে ডাউন হবে, এটা নিচের দিকে ডাউন হবে। এটাকে লিখতে হবে এক্সি মাইনাস এক্সেল, এক্সি মাইনাস এক্সেল। তাহলে একটু এক্স ধরতে পারি রিয়াক্টেন্স, তাহলে এটা টোটাল বাধা, এই দুটার ভেক্টরিক্যাল, এটার আর এটার ভেক্টরিক্যাল যোগফল হলো জেড এবং অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে এক্সেল বড় হলে উপরের দিকে আর এক্সি বড় হলে নিচের দিকে। তাহলে এটা তোমরা খেয়াল করবা যে ইম্পিডেন্স ত্রিভুজ আঁকতে হলে বা যদি পরীক্ষা আসে তোমাদের এরকম শর্ত দিতে পারে যে এইটা বড় সাপেক্ষে ইম্পিডেন্স ত্রিভুজ আঁকো বা এইটার বড় সাপেক্ষে ইম্পিডেন্স ত্রিভুজ আঁকো, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। ওকে, এখন আরএলসি সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র। তাহলে এখন আমরা ভেক্টর চিত্র যদি আঁকতে চাই, তাহলে আমি ধরে নিচ্ছি এক্সেলটা বড়, এক্সেলটা এক্সির চেয়ে বড়, তখন আমার কি হবে? তাহলে এটা হলো আমার টি টি লাইনটা, এবং এই লাইনের সাথে এটা হলো আই, সরি এটা কারেন্ট হবে আই হবে, অর্থাৎ এটা কারেন্ট রেফারেন্স ধরতে হবে কারেন্ট, কারণ সিরিজ সার্কিটে কারেন্টটা থাকে, কারেন্টকে রেফারেন্স ধরতে হয়, এটা আই ধরতে হবে। এটা মিস্টেক আছে, টি আছে, এটা হবে আই কারেন্ট। তাহলে আইটাকে রেফারেন্স ধরেছি, তাহলে ভিআরের ভোল্টেজটা হবে আইয়ের আইয়ের সাথে সাথে হবে, আইয়ের লাইনের সাথে সাথে হবে, একই দিকে হবে, অর্থাৎ আই এবং ভিআরের সাথে কোনো অ্যাঙ্গেল হবে না, কারণ এটা রেজিস্টিভ রড। তাহলে ভিআরের সূত্র আমরা কি জানি, আমরা আগে দেখিয়েছি আইআর যদি ভোল্টেজ হিসেবে আইআর অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। ঠিক এই ভিএলটা হলো উপর দিকে হবে, এই যে আমি কালারটা দিয়েছি সবুজ কালার, এগুলো ভিএল মানে আই এক্সেল, তাহলে ভিএলটা অবশ্যই উপরে হবে। আর ভিসি ইজিক্যাল টু আই এক্সি, এটা অবশ্যই নিচের দিকে হবে, কারণ ভিসি হলো নিচের দিকে হয় আর ভিএল হলো উপর দিকে হয়। ভিএল বা এক্সএল, ভিসি বা এক্সি নিচের দিকে হয়। এখন আমার ভিএলটা বড়, অর্থাৎ আমার এই সবুজ দাগটা লাল দাগের চেয়ে বড়, তাহলে আমি সবুজ দাগের থেকে এই লাল দাগটা আমি কেটে নেই, লাল দাগগুলো নিচের দিকে গেছে, তাহলে এখান থেকে এখানে, অর্থাৎ এখানে লাল দাগ যতটুক ঠিক ততটুক পরিমাণ এই সবুজ দাগের থেকে কেটে নিলাম। তাহলে আমার এই যে বেগুনি যে কালারটা, এইটা আমার হলো এটা হলো ভিএল মাইনাস ভিসি। এখন ভিএল মানে আই এক্সএল আর ভিসি মানে আই এক্সি, এখানে আই কমন নিলে এরকম হয়। তোমরা এখানে একবারে লিখতে পারো ভিএল মাইনাস ভিসি, এটাকে আমরা ভিএক্স ধরতে পারি। ভিএক্স মানে রিয়াক্টেন্সের ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজের সম্মিলিত ভোল্টেজ হলো টোটাল ভোল্টেজ। তাহলে টোটাল ভোল্টেজের সূত্র হলো আইজেড, টোটাল কারেন্ট এবং টোটাল ইম্পিডেন্সের গুণফল। ঠিক এখানে আমি এটাকে বড় ধরে নিয়েছি, তাহলে এটা রেফারেন্স লাইনটাকে আই ধরলাম, তাহলে ভোল্টেজটা কারেন্টের ইন ফেজে, এই লাল দাগটা বুঝেছি কারেন্টের ইন ফেজে, তাহলে এই লাল দাগটাকে বুঝাইছি ভিসি যেহেতু আমরা নিচের দিকে যাচ্ছে আর ভিএলটা উপরের দিকে যাবে, তাহলে এখানে লাল দাগটা অর্থাৎ ভিসিটা বড়, তাহলে এই ভিসি থেকে আমার এই ভিএলটাকে বাদ দিতে হবে, ভিএলটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমার এই ব্লু কালারটা ভিএক্স পাওয়া গেল। ভিএক্স মানে ওই যে এটা 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 ভুল হয়েছে, এটা হবে ভিসি মাইনাস ভিএল, এখানে হবে এক্সি মাইনাস এক্সএল, এখানে হবে এক্সি মাইনাস এক্সএল। এটা একটু সংশোধন করে নেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি। এটা হবে আই ইন্টু এক্সি মাইনাস এক্সএল, কারণ আমার ভিসিটা তো বড়, অথবা আমি সরাসরি লিখতে পারি ভিসি মাইনাস ভিএল, এটা না লিখে আমি লিখতে পারি ভিসি মাইনাস ভিএল, তার মানে এটাকে ভিএক্স ধরতে পারি। তাহলে এখন এটা এটার এটা আর এটার এটা আর এটার যোগফল হলো ভি টোটাল ভোল্টেজ। তাহলে এটা হলো ডাউন পজিশন আর এই থিটাটা হলো আপার পজিশন। তাহলে এক্সেল বড় হলে থিটাটা উপর দিকে হয় আর এক্সিটা বড় হলে থিটাটা নিচের দিকে হয়। ওকে, তোমরা ভেক্টর চিত্র অবশ্যই বুঝতে পেরেছ। যদি এক্সেল এবং এক্সি ছোটো হয়, তাহলে এটা হলো কারেন্টের লাইন আই
তাহলে ভিআর একই লাইনে হবে, লাল দাগ দ্বারা বলতেছে ভিআর, এটা যদি ভিএল হয়, এটা যদি ভিসি হয়, লাল দাগ ভিসি মানে নিচের দিকে, অর্থাৎ এই দুইটা সমান, তাহলে এই দুটো সমান যদি বাদ দেয় আমার এখানে অবস্থান থাকে, তাহলে আমার ভেক্টর সূত্রটা এইরকম হবে। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আগে আমরা পড়েছি এক্সএল ইজ ইকাল টু টুয়াইস পাই এফএল, এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্স ইজ ইকাল টু 1/2 পাই এফসি, এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের একক আমরা ওহম আগেই পড়েছি, তোমরা বুঝতে পেরেছ। ইম্পিডেন্স কাকে বলে? এসি সার্কিটের কারেন্ট প্রবাহের মোট বাধাকে ইম্পিডেন্স বলা হয়। এর প্রতীক জেড, জেড ইজ ইকাল টু ভি/আই। একটা সার্কিট দেখানো হয়েছে আর এল সি সিরিজ সার্কিট, আর এল সি সিরিজ সার্কিট। তাহলে এখানে ইম্পিডেন্সের সূত্র হবে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। যদি এক্সএল বড় হয় এটাকে পোলারে এরকম আমরা আগে দেখিয়েছি, যদি ভিএল বড় হয় তাহলে লিখবো ভিএল মাইনাস ভিসি, যদি ভিসি বড় হয় তাহলে এখানে লিখবো ভিসি মাইনাস ভিএল। যদি ভিসি বড় ধরতে নিতাম তাহলে তো ভিসি মাইনাস ভিএল। এখানে যদি এক্সি বড় হতো তাহলে আমি লিখতাম এক্সি মাইনাস এক্সএল। এখানে তোমরা স্পষ্ট বুঝতে পেরেছ, যদি ভিসি বড় হয় ভিসি মাইনাস ভিএল হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাডমিটেন্স কাকে বলে? তাহলে ইম্পিডেন্সের বিপরীত মানটাকে অ্যাডমিটেন্স বলে। এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, এবং ওয়াই অর্থাৎ অ্যাডমিটেন্সের একক হলো মোহ। ইম্পিডেন্সের বিপরীত যেহেতু, তাহলে এটার একক তো মোহ। অ্যাডমিটেন্সের দুইটা অংশ, একটা হলো কন্ডাক্ট্যান্স, একে জি দ্বারা প্রকাশ করা হয়, একটা হলো সাসেপ্টেন্স, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওয়াইয়ের সূত্র যদি আমি বলি তাহলে কী হবে? জে প্লাস জি প্লাস জে অফ বি, এবং প্রত্যেকের একক হলো মোহ। এটা হলো অ্যাডমিটেন্স ত্রিভুজ, যেটা আনুভূমিক, বিটা উলম্ব, আর অ্যাডমিটেন্সটা হলো অধিভুজ। তাহলে তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি, মডেল টেস্ট। এক্সএল এর সূত্র কি? এক্সএল মানে হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো। এক্সএল আমি কয়েকটা স্লাইডে দেখিয়েছি। এক্সএল এর সূত্র কি? এক্সএল হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এর একক হলো ওহম। তাহলে সূত্রটা আমরা দেখি, 2πfl। ওকে, যারা পেরেছো থ্যাংক ইউ। বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ কত? বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট। তাহলে তোমরা পেরেছো, দেখি অ্যান্সারটা কি? 0 ডিগ্রি। প্রকৃত পাওয়ারের সূত্র লেখো, দেখি আমরা পারি কি না। এই যে পি ইজ ইকাল টু ভিআই কস থিটা। তারপরে আর এল সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র, আর এল সি সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র যদি এক্সএল ইজ ইকাল টু এক্সি হয় তাহলে আমরা দেখি তো কেমন হয়। এটা হলো কারেন্টের, এটা হলো কারেন্ট, রেফারেন্সকে আই ধরা হবে কারেন্ট, এখানে টি না হয়ে আই হবে কারেন্ট। তাহলে বাকিটা কি হবে? এটা হলো ভিআর, এটা হলো ভিএল উপর দিকে, এটা ভিসি নিচের দিকে। যেহেতু দুইটার মান সমান তাহলে এখানে আর কোনো অ্যাঙ্গেল হবে না, কিছু দূর হবে না, দুইটার মান সমান, মানে এখানে আমার পজিশন হবে। ওকে, তোমরা পেরেছো, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন আছে, অ্যাডমিটেন্সের উপাদান কয়টি? 2টি, সেটার নাম বলতে হবে, দেখি আমরা পারি কি না। একটা হলো কন্ডাক্ট্যান্স ও সাসেপ্টেন্স, এই দুটার একক আমরা কি পড়েছি? মোহ। ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে। তাহলে আমরা বাড়ির কাজ দিলাম, 9টা বাড়ির কাজ দিলাম। রেজিস্ট্যান্স কি? এর একক প্রতীক। ইন্ডাকট্যান্স কি? একক প্রতীক। ক্যাপাসিটেন্স কি? এর একক প্রতীক। ইম্পিডেন্স কি? এর একক প্রতীক। সার্কিট প্যারামিটার কাকে বলে? ইম্পিডেন্স ত্রিভুজ কি? আর এল সিরিজ সার্কিটের ইম্পিডেন্স কীভাবে নির্ণয় করা হয়? ভেক্টর চিত্রের সাহায্যে বর্ণনা করো। আর এল সি সিরিজ সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ আঁকো। আর এল সিরিজ সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ আঁকো। আর সি সিরিজ সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ আঁকো। তোমরা এই কাজগুলো তোমরা খাতায় নোট করে রাখবে, এবং ইনস্টিটিউট যখন খুলবে তখন তোমরা এই বাড়ির কাজগুলো টিচারদেরকে দেখাবে, এবং এইটা দেখে তোমাদের টিচার তোমাদের মার্ক দিবে এবং তোমাদেরকে গ্রেডেশন করবে। তাহলে তোমরা এটা খাতায় লিখে নিও। ওকে, থ্যাংক ইউ। আগামী ক্লাসে আলোচ্য বিষয় হলো আরএলসি সিরিজ সার্কিটের অবশিষ্ট অংশ ও সমস্যাবলী। আরএলসি সিরিজ এবং প্যারালাল সার্কিট এটা বড় একটা চ্যাপ্টার, এটাকে আমি 2টা অংশে খণ্ডিত করেছি। প্রথম অংশ আজকে পড়ালাম, এবং কালকে আগামী সপ্তাহে এই সময় এই দিনে
আমি অবশিষ্ট অংশ এবং সমস্যা বলে নিয়ে আলাপ করব। তোমরা সেই পর্যন্ত অবশ্যই থাকবে আমার সাথে, এবং এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন, তাহলে যে কোনো সময় তোমরা পাবে। পরিশেষে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সেই সাথে আজকের এই লেকচার সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত বিদায়, খুদা হাফেজ।